হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আজকে আমি তোমাদের জন্য এখানে এসে হাজির হয়েছি ক্লাস 11দের স্টুডেন্টসদের কিছু প্রবলেমকে নিয়ে ডিসকাশন করব বলে। যারা সবে সবে মাধ্যমিক পরীক্ষা দিয়ে সবে এই কিছুদিন হলো মানে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং রেজাল্ট বেরিয়ে গেছে এখন তোমাদের। তো তোমরা সবে ক্লাস 11-এ উঠেছো এবং সায়েন্স নিয়ে পড়বে বলে ঠিক করেছো, কিন্তু তোমরা এখনো জানো না ক্লাস 11-এ বেশিরভাগ মানে ক্ষেত্রে কি ঘটনা ঘটে থাকে, বা ক্লাস 11-এ স্টুডেন্টদের ক্ষেত্রে কি কি ঘটনা একটা স্টুডেন্টকে ফেস করতে হয় ক্লাস 11-এ। তো তোমরা প্রবলেমে পড়বার আগে বা ফেঁসে যাওয়ার আগে বা বিভিন্ন রকম সিচুয়েশনের সম্মুখীন হওয়ার আগে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা তোমাদেরকে খুব ভালোভাবে অ্যাওয়্যার করে দেবে, তোমাদেরকে অনেক সচেতন করে দেবে, যাতে তোমাদের যে লাইফ, তোমাদের যে কেরিয়ার, সেটা যাতে পরবর্তীকালে কোনো হ্যাম্পার না হয়ে যায় বা কোনো কারণে তোমাদের যাতে কোনো ক্ষতি না হয়ে যায়, সেই দিকটাকে ঠিক রাখবার চেষ্টা আমি এই ভিডিওর মাধ্যমে করব। তোমাদের সঙ্গে কি কি ঘটতে চলেছে আগামী দিনে, বা জেনারেলি একটা ক্লাস 11-এর স্টুডেন্টের সঙ্গে কি কি ঘটে, বা একটা 11-এর স্টুডেন্টের রেজাল্ট কি কি কারণে খারাপ হয়, বা কেন একটা 11-এর স্টুডেন্ট দিন দিন খারাপ হয়ে যায়, খুব কম স্টুডেন্ট থাকে ইমপ্রুভ করতে পারে, কারা ইমপ্রুভ করে, কিভাবে চললে তুমি ক্লাস 11টাকে একদম নিজের গ্রিপে রাখতে পারবে এবং তোমার কথা মতো সবাইকে ওঠাবে বসাবে। এই জিনিসটা হচ্ছে মানে আমি তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ডিসকাশন করে দেওয়ার চেষ্টা করব, এবং সবথেকে বড় কথা তোমরা কি কি ফেস করতে চলেছো ক্লাস 11-এ উঠে সেই টোটাল বিষয় নিয়ে ডিসকাশন করব। তো একদম স্টার্ট করছি, সবে যারা মাধ্যমিকের রেজাল্ট দিয়েছো সেখান থেকে স্টার্ট করছি, এবং আগামী দিনে তোমাদের সঙ্গে কি কি ঘটতে চলেছে আমার এই টিচিং ফিল্ডে বহু বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি দেখেছি কি কি ঘটনা ঘটেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আমি যখন নিজেও স্টুডেন্ট ছিলাম, আমার নিজের চোখে দেখা, আমার অনেক বন্ধু বান্ধবের সঙ্গে ঘটা, ঠিক আছে, তো সেই রকম কিছু প্রবলেম আজকের ক্লাসে আমি ডিসকাশন করবার চেষ্টা করব। আজকের মানে তোমাদের টোটাল মানে ক্লাসটা মানে এইখানে যা পড়াবো বলতে সত্যি কথা বলতে যা ভিডিওতে যা বোঝাবো তোমাদেরকে, সেই প্রতিটা জিনিস তোমার সঙ্গে আগামী দিনে ঘটতে পারে বা ঘটতে চলেছে। এখানে যদি কোনো ক্লাস 12-এর দাদা বা দিদি এই ভিডিওটা দেখো, তাহলে ভাইদেরকে তোমরা এই জিনিসটা অবশ্যই বলতে পারবে যে হ্যাঁ তোমাদের সঙ্গেও একটা টাইমে ঘটেছে, ঠিক আছে। প্রতিটা মানুষকে লাইফে এইরকম ধরনের জিনিস ক্লাস 11 এসে ফেস করতে হয়। তো প্রথমত টপিকটা স্টার্ট করছি হচ্ছে ক্লাস 11 কিভাবে স্টার্টিং হয়। তো জেনারেলি যারা ক্লাস 10-এর যারা মাধ্যমিক স্টুডেন্ট থাকে, ক্লাস 10-এর যারা মাধ্যমিক স্টুডেন্ট থাকে, তারা এই মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে আসে। মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে আসার পর দুটো ক্যাটাগরি স্টুডেন্ট পাওয়া যায়, যারা স্টার্ট করে দেয় সায়েন্স নিয়ে পড়া, আর একদল থাকে যারা সায়েন্স নিয়ে পড়াটা স্টার্ট করে না, ঠিক আছে। মানে একদল থাকে যারা হচ্ছে সায়েন্স নিয়ে পড়া স্টার্ট করে দেয়। বেশিরভাগ স্টুডেন্টকে দেখা গেছে যে সায়েন্স নিয়ে পড়া স্টার্ট করে দেয়, প্রায় 70 থেকে 80% স্টুডেন্টকে আমি দেখেছি সায়েন্স নিয়ে পড়া স্টার্ট করে দেয়, আর 20 থেকে 30% স্টুডেন্ট এমন থাকে যারা মাধ্যমিক দেওয়ার পরে সায়েন্স নিয়ে স্টার্ট করে না, রেজাল্ট বেরোনো পর্যন্ত অপেক্ষা করে, ঠিক আছে। আর বেশিরভাগ স্টুডেন্ট থাকে যারা হচ্ছে সায়েন্স নিয়ে পড়াটাকে হচ্ছে স্টার্ট করে দেয়। এবার স্টার্ট তো করে দেয়, এবার দুটো ঘটনা ঘটে আমি তোমাদের ক্ষেত্রে বলবো। ফার্স্টে বলবো যারা 11-এ উঠে সায়েন্স নিয়ে পড়া মানে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে এক সপ্তাহ 2 সপ্তাহ রেস্ট নিয়েছে, বা মোটামুটি 1 মাস রেস্ট নিয়েছে, নামার পর সায়েন্স নিয়ে পড়া স্টার্ট করে দিয়েছে, এরকম 70-80% স্টুডেন্টের গল্প। তারপর বলবো হচ্ছে এই 20%-30% স্টুডেন্টের গল্প যা তাদের সঙ্গে ঘটে থাকে। তো দেখো, যারা এই যে সায়েন্স নিয়ে পড়া স্টার্ট করে দেয় না, তাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট এমন থাকে সায়েন্স নিয়ে ভর্তি তো হয়ে যায়, বাট প্রপারলি ঠিকঠাক কোনো টিউশন বা ঠিকঠাক কোনো টিচারকে খুঁজে পায় না। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, প্রচুর স্টুডেন্ট থাকে 70 থেকে 80% স্টুডেন্ট বা এরাও, যারা কি করে যে প্রপারলি কোনো সায়েন্সের টিচার ঠিকঠাক খুঁজে পায় না, তাহলে টিচারের যে দিকটা, সেই টিচারের যে জায়গাটা, সেটাই সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। ক্লাস 10 পর্যন্ত তুমি যে টিচারের কাছেই পড়ো না কেন, কম বেশি তুমি বুঝে যাবে, কিন্তু ক্লাস 11-এ এসে সায়েন্সের প্রপার টিচার পাওয়াটা অনেক বড় ব্যাপার। সায়েন্সের প্রপার টিচার পাওয়া যায় না, এটা তো সব থেকে বড় প্রবলেম এটা, যে সায়েন্সের প্রপার টিচার পাওয়া যায় না। বিশেষ করে তোমার যে 3টে সাবজেক্ট থাকে না, বায়োলজি তাও টিচার পাওয়া যায়, বিশেষ করে তোমার যে মেন 3টে সাবজেক্ট থাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। তোমরা যখন কোনো ফিজিক্সের টিচারের কাছে যাও, কোনো কেমিস্ট্রি টিচারের কাছে যাও, বা কোনো ম্যাথের টিচারের কাছে যাও, কি ঘটনাটা ঘটে আমি তোমাদেরকে বলতে চলেছি। স্পেশালি আমি ফিজিক্সটা বলবো আর ম্যাথটা বলবো, কেমিস্ট্রি যেহেতু আমার জন্য নয়, সাবজেক্ট নয়, আমি বলবো না, ওটা নিয়ে ডিসকাশন করবো না। তো ফিজিক্সের টিচারদের কাছে গেলে জেনারেলি যেটা ঘটতে দেখা যায়, আগে একটা সিস্টেম ছিল, প্রত্যেকটা টিচার স্টার্ট করতো ইউনিট 7 থেকে, ওই স্থিতিস্থাপকতা, হ্যাঁ, তারপরে হচ্ছে তাপের চ্যাপ্টারগুলো রয়েছে, কঠিন তরল পদার্থের প্রসারণ গ্যাস ফ্যাস, এই সমস্ত টপিক দিয়ে ফিজিক্সের টিচাররা পড়াতো, যেটা পড়ানো উচিতই না।
আমি একজন ফিজিক্স টিচার হিসেবে বলবো ফার্স্টের দিকে ওই টপিকগুলো পড়ানো উচিতই না। ফার্স্টে একটা স্টুডেন্টের একদম বেসিক থেকে তৈরি করতে হয় এবং বইতে যেরকম অ্যাকর্ডিং সিলেবাস সাজানো আছে সেই অ্যাকর্ডিং পড়াতে পারো। যদি কেউ ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারটা বাদ দেয় সেটা পরেও করা যায়, কিন্তু সবাইকে অবশ্যই 1D মোশন অথবা ভেক্টর থেকে তাকে স্টার্ট করা উচিত। ভেক্টর বা 1D মোশন পুরোপুরি কমপ্লিট হবার পর তারপর নিউটনস লস অফ মোশন, ফ্রিকশন, সার্কুলার মোশন, তারপরে হচ্ছে তোমার ওয়ার্ক পাওয়ার এনার্জি, স্ট্যাটিক্স, তারপরে হচ্ছে রোটেশনাল মোশন, তারপরে হচ্ছে গ্র্যাভিটেশনাল, এভাবে দেখে দেখে পরপর যেরমভাবে বইতে সাজানো আছে পরপর সেই অ্যাকর্ডিং পড়া উচিত। কারণ কেউ যখন এই ফিজিক্সে এসে ওই স্থিতিস্থাপকতা বা তারপরে যে চ্যাপ্টারগুলো পড়বে তখনও তাকে কিন্তু ওই ফোর্সের কনসেপ্ট বা নিউটনস লস অফ মোশন অনেক কনসেপ্ট কিন্তু এখানে এসেও কাজে লাগে। এমনকি 1D মোশনেরও প্রচুর কনসেপ্ট এসে ওই টপিকগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু কাজে লাগে। তো সব থেকে বড় ব্যাপার যেটা প্রবলেম হয়ে যায়, বেশিরভাগ জায়গাতে দেখা যায় যে ফিজিক্সের যে টিচাররা থাকে তারা আগেই শুরু করে দেয় হচ্ছে ইউনিট নাম্বার 7 থেকে, এবং এখানটাতে পড়ানো শুরু করে হচ্ছে স্থিতিস্থাপকতা, বা পড়ানো শুরু করে হচ্ছে তোমার ক্ষেত্রে কি, বা পড়ানো শুরু করে হচ্ছে তাপ, ঠিক আছে, বা হচ্ছে গ্যাস, ঠিক আছে, হ্যাঁ, এইরকম ধরনের কোনো না কোনো টপিক থেকে পড়ানো শুরু করে, ইউনিট 7 বা ইউনিট 8 এরকম কোনো টপিক থেকে পড়ানো শুরু করে দেয় এবং ছেলেমেয়েরা মাঝখান থেকে পড়ে, ফলে অর্ধেক জিনিস প্রথমে এখানে ভাল লাগে না। আর এই টপিকগুলো এমনিতেও তুলনামূলক বোরিং চ্যাপ্টার, মেকানিক্সের তুলনায় এই চ্যাপ্টারগুলো তুলনামূলক অনেক বোরিং চ্যাপ্টার, ফলে স্টুডেন্টদের মাথায় কিন্তু ঢোকেও না। এবং সবথেকে বড় কথা, ইউনিট 7 একটা এমন একটা টপিক যেখানে তোমাকে 10টা টপিক পড়তে হবে, 10টা টপিক পড়তে হবে, তারপর গিয়ে তুমি 9টা টপিক পড়তে হবে, সেখানে গিয়ে তুমি 10 মার্কস পাবে। ইউনিট 7 মধ্যে তোমার 9টা চ্যাপ্টার আছে টোটাল, ইউনিট 7 মধ্যে তোমার 9টা চ্যাপ্টার আছে এবং 9টা চ্যাপ্টারের জন্য তোমার বরাদ্দ হয়েছে মাত্র 10 মার্কস। তাহলে ইউনিট 7 পড়াটাই হচ্ছে সব থেকে বড় লস তোমার। প্রথমে যে ইউনিট 7 আমি কেন পড়বো, ইউনিট 7 আমি 9টা চ্যাপ্টার পড়বো তবেই কি আমি 10 মার্কস পাবো? আমি কি মাথা ফাতা খারাপ নাকি? আমার আগে এই চ্যাপ্টারটা কেন পড়তে যাবো? তার তুলনায় যদি আমি 1D মোশন আর ভেক্টর পড়ে নিই, সেখান থেকে মাত্র 2টো চ্যাপ্টার পড়ে আমার 10 মার্কস এসে যাবে। আমি যদি কোনো কারণে ধরো নিউটনস লস অফ মোশন, ফ্রিকশন, সার্কুলার মোশন পড়ে নিই, মাত্র 3টে চ্যাপ্টার পড়ে আমার 10 মার্কস উঠে যাবে। আমি যদি ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়ি, একটা চ্যাপ্টার পড়বো, সেখান থেকে আমার 5 মার্কস উঠে যাবে। তাহলে যে সকল টিচাররা সবার আগে স্থিতিস্থাপকতা, তাপ, গ্যাস, তাপগতিবিদ্যা এই সমস্ত হাবিজাবি চ্যাপ্টার দিয়ে স্টার্ট করে, থার্মোডিনামিক্স, ফিনামিক্স শুরু করে, কেউ তাপের তোমার হচ্ছে ওই জিরো ল অফ থার্মোডিনামিক্স এসব হাবিজাবি পড়ায়, এই জিনিসটাই ফার্স্টে পড়ানো উচিত না। আবার এই ধরনের টপিকগুলো পড়তে গেলে আগের চ্যাপ্টারে কিছু কনসেপ্ট এসে এইখানটাতে ঝামেলা করে, যেটা স্টুডেন্টরা বুঝতে পারে না এবং তাদের কাছে কঠিন লেগে যায় ফিজিক্সটা। তাহলে এইভাবে পড়ানোটাই প্রথমে খুব বাজে জিনিস, এইটাই আমি ফার্স্টে বলবো যে এই টপিকগুলো পড়ানো উচিত না। এবার পড়ানোটা কিরকম ভাবে হয় সেটা আমি বলছি। এবার তুমি যাও, গিয়ে তুমি যখনই পড়া শুরু করো, তুমি দেখো যে এই যে টপিক, এই স্থিতিস্থাপকতা, তাপ, গ্যাস, এগুলো একদিন, জাস্ট একদিনে পড়ায় পড়ি বেরিয়ে যায়। একদিন, জাস্ট একদিন একটা ক্লাসে একটা টপিক শেষ, একদিন একটা টপিক শেষ। বড়দের একটা ক্লাস দেয় নিউমেরিক্যালের, একটা ক্লাসে থিওরি পুরো শেষ, একটা ক্লাসে নিউমেরিক্যাল পুরো শেষ, একদিনের টপিক শেষ করে দেয় ফাটাফাট। আসে দিস ইজ দ্য জিবলাবলা পাই, জিবলাবলা পাই ব্যাপার, অ্যালপাইন এবার পড়ি বেরিয়ে যায়। 99% জায়গাতে এরকম ঘটনা ঘটে এবং যার জন্য স্টুডেন্টদেরকে প্রচন্ড প্রবলেম ফেস করতে হয়। যারা এই টপিকগুলো দিয়ে স্টার্ট করে না, যে সকল টিচাররা এই টপিকগুলো দিয়ে স্টার্ট করে না, তা কিছু কিছু টিচার থাকে যারা ফিজিক্সের একদম প্রপারলি হচ্ছে তোমার ফার্স্টে ভেক্টর বা হচ্ছে তোমার হচ্ছে 1D মোশন এই ধরনের কোনো টপিক দিয়ে স্টার্ট করে, বা NLM, নিউটনস লস অফ মোশনকে দিয়েও অনেককে দেখেছি স্টার্ট করতে ভেক্টর 1D না পড়িয়ে। তো তারাও কি করে, দেখা যায় যে ভেক্টরের মতন টপিক 1 থেকে 2 দিনে, তুমি নিজেরা রিয়েলি বলবে যারা এখানে ক্লাস দেখতে এসছো, যারা এই টপিকটা দেখছো, তারা তোমরা নিজেরা বলবে যে তোমরা যখন ফিজিক্স যে টিচারের কাছে পড়তে গেছো, বেশিরভাগ জায়গাতে, বেশিরভাগ, যেমন সবার কথা বলছি না কিন্তু, আবার সবাই গায়ে মেখে নেবে আমার এই সব টিচারের বদনাম করছে সোমনাথ স্যার, সে এখানে এসে সবার কাছে খারাপ করতেছে। আমি কারোর বদনাম করছি না, বেশিরভাগ জায়গায় যে ঘটনাটা ঘটে আমি রিয়েলিটি, আমি বাস্তবতা তুলে ধরছি তোমার সামনে, যাতে তোমাকে পরবর্তীকালে কোনো প্রবলেম ফেস করতে না হয়। তো বেশিরভাগ জায়গাতে দেখা যায় ভেক্টর বা 1D মোশনের মতন এত বড় একটা টপিক, তুমি দেখবে আমাদের সোমস ক্লাসরুমে ভেক্টরের ওপর টোটাল 13টা ভিডিও আছে, টোটাল 13টা ভিডিও আছে। 1D মোশনের ওপর টোটাল 9টা ভিডিও আছে, এক একটা ভিডিও লেন্থ প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা করে। কোনো ভিডিও 2 ঘন্টাতে পড়িয়েছি, কোনো ভিডিও 1.5 ঘন্টায় পড়িয়েছি, কোনো ভিডিও 1 ঘন্টায় পড়িয়েছি। এরকম বড় বড় লেন্দি ভিডিও যেখানে আমরা টপিকটাকে শেষ করবার জন্য 13টা 14টা করে পার্ট নিচ্ছি, 9টা 10টা করে পার্ট নিচ্ছি। তুমি গিয়ে দেখো অফলাইন সেন্টারগুলোতে তোমাদের বেশিরভাগ টপিক 1 থেকে 2 দিনের মধ্যে টপিক শেষ হয়ে যায়। তুমি যাও জাস্ট ক্লাসে গিয়ে বসো, জিভ লাপলাপে এই ব্যাপার আসে যায় এবং পড়িয়ে বেরিয়ে চলে যায়। 1D মোশনে 2টো কি 3টে অঙ্ক দেখায়, ভেক্টর 2-3টে অঙ্ক দেখায়, প্রবলেম সেট 1 পুরো হোমওয়ার্ক, প্রবলেম সেট 2 পুরো হোমওয়ার্ক, নিজেরা করে নিবি, না পারলে একটা PDF দিয়ে দিল কেউ, অথবা PDF দেখে তোমাদেরকে বলে দিলেও করতে, অথবা কোনো একটা স্টুডেন্ট হয়তো সে হয়তো কোনো অ্যাপ দেখে করে নেছে, বা কোনো হয়তো ভিডিও দেখে করে নেছে, সেইটা দেখে তোমরা জাস্ট ওকো।
অথবা কোনো একটা স্টুডেন্ট হয়তো কোনো ভিডিও ইউটিউব চ্যানেল ঘেটে ভেটে করে নিয়ে চলে গেছে, স্যারকে দেখিয়েছে, স্যার তোমাকে বলে তো করেছে, ওর কাছ থেকে নিয়ে নিবি, ঢুকে নিবি, বা স্যারের কাছে হয়তো পিডিএফ করে দেওয়া আছে, সলিউশনটা তোমাকে দিয়ে দিল। এইরকমভাবেই বিভিন্ন ফিজিক্সের ব্যাচগুলোতে এইভাবেই পড়াশোনা হয়, এইভাবেই চলে, এবং তোমরা টপিকগুলোকে প্রপারলি ফার্স্ট দিন থেকেই যে একটা ফিজিক্সের প্রতি একটা ভয় চলে আসে, কারণ ভেক্টর, 1D মোশন, নিউটনস লস অফ মোশনের মতন যেগুলো হার্ড টপিক, যেগুলোর থেকে তোমাদের ফিজিক্সের বেস তৈরি হচ্ছে, সেই টপিকগুলোই তোমাদেরকে ঠিকঠাক ওয়েতে পড়ানো হয় না। এই যে প্রবলেমটা, এই জায়গাতেই তোমার ফিজিক্সের উপর একটা ভয় এসে যায়, এবং ফিজিক্স তোমাদের আর একটা টাইম পরে আর ভালোই লাগে না, বিরক্ত লেগে যায়। এবার চলে আসি হচ্ছে ম্যাথামেটিক্সের মতন টপিকে, ম্যাথামেটিক্সের মতন সাবজেক্টে। এই ম্যাথামেটিক্সের মতন সাবজেক্টটা তুমি যখন পড়তে যাও, তুমি দেখো যে বেশিরভাগ টিচাররা থাকে যারা জটিল রাশি থেকে শুরু করে। আরে ভাই, জটিল রাশি পড়াতে হলে তাকে ত্রিগোনোমেট্রির কনসেপ্ট জানতে লাগবে, ত্রিগোনোমেট্রি তাকে জানতেই লাগবে। ত্রিকোণমিতি না জানলে সে কি করে জটিল রাশি করবে? ত্রিকোণমিতির প্রচুর কনসেপ্ট জটিল রাশিতে সে কাজে লাগে, জানতেই লাগে ট্রিগনোমেট্রি। কেউ কেউ তো আরো মহান ব্যক্তি, তারা স্ট্রেট লাইন দিয়ে শুরু করে দেয়, সরলরেখা, বৃত্ত এইসব পড়ানো শুরু করে, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত এসব পড়ানো শুরু করে দেয়। আর টপিক কিভাবে শেষ হয়? একটা টপিকের একটা কি দুটো অঙ্ক সংক্ষিপ্ত থেকে, একটা কি দুটো অঙ্ক অতি সংক্ষিপ্ত থেকে, দীর্ঘ থেকে একটা দুটো অঙ্ক পড়িয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেল, ব্যাস। এবার তুই বাড়িতে করে নিস, উদাহরণ দেখে নিস বা করে নিস বাড়িতে গিয়ে, বা স্যারের কাছে একটা পিডিএফ আছে দিয়ে দিল, বা স্যারের খাতা আছে খাটের তলা থেকে বার করলো, পুরোনো খাতা ধুলো ঝাড়লো, ঝেড়ে নিয়ে করে নিস, ফটো তুলে পাঠিয়ে দিল। 1 থেকে 2 দিনের মধ্যে তোমার হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা এই সমস্ত টপিক দিয়ে শুরু হয়, বিভিন্ন জায়গাতে শেষ হয়ে যায়। কোনো টিচার থাকে যারা সেট থিওরি দিয়ে বা তোমার রিলেশন ফাংশন দিয়ে শুরু করে, সেটাও আমাদের অনেকে এমনভাবে পড়ানো হয় যেটা তোমাদের ঠিকঠাকভাবে মাথায় ঢোকে না বা বুঝতে পারো না। আবার এমন জায়গা ঘটে যেখানে প্রপারলি, যেটা নিয়ম অ্যাকচুয়ালি, ম্যাথামেটিক্স শুরু করা উচিত আমার মতে ত্রিকোণমিতি থেকে। কারণ ত্রিকোণমিতি তোমার কেন শুরু করা উচিত? কারণ ত্রিকোণমিতির কনসেপ্টটা ফিজিক্সেও কাজে লাগে, ম্যাথসেও কাজে লাগে। তো আমাদের শুরু করা যেটা উচিত সেটা ত্রিকোণমিতি থেকে শুরু করা উচিত, ত্রিকোণমিতি থেকে স্টার্ট করা উচিত। কোনো টিচার ত্রিকোণমিতি থেকেও স্টার্ট করে, কিন্তু স্টার্টিংটাই ঠিকঠাক থাকে না। ঠিকঠাক এই কারণে থাকে না কারণ অতি সংক্ষিপ্ত থেকে দুটো প্রশ্ন, সংক্ষিপ্ত থেকে দুটো প্রশ্ন, দীর্ঘ থেকে দুটো প্রশ্ন করে তার চ্যাপ্টার শেষ হয়ে যায়। প্রপারলি কনসেপ্টটাকে ধরে ধরে পড়ানো এবং তারপরে প্রত্যেকটা অধ্যায়ে প্রতিটা প্রশ্নকে সলভ করানো, এটা কেউ করায় না। একদিকে ঠিক আছে যে তুমি প্রতিটা প্রশ্ন, একজন টিচার হিসেবে তোমার প্রতিটা প্রশ্ন করানো উচিত না, তাহলে স্টুডেন্টরা কিছু শিখবে না। কিন্তু হ্যাঁ, তুমি কনসেপ্টটা এমনভাবে ডেভেলপ করো, অতি সংক্ষিপ্তর এমন কয়েকটা কোয়েশ্চেন করিয়ে দাও। ধরো অতি সংক্ষিপ্তের মধ্যে কথার কথা আমার 10টা কোয়েশ্চেন আছে, 10টা কোয়েশ্চেনের মধ্যে তুমি এমন সলিড দেখে 5টা প্রশ্ন পড়াও যাতে স্টুডেন্টরা বাকি 5টা কোয়েশ্চেন ঘরে বসে হোমওয়ার্ক করতে পারে, কিন্তু সেটা করানো হয় না। তাড়াতাড়ি সিলেবাস শেষ করবে সবাই, এই টার্গেটে থাকে। দুটো প্রশ্ন করালো অতি সংক্ষিপ্ত থেকে, দুটো সংক্ষিপ্ত থেকে, দুটো দীর্ঘ থেকে, চলো গল্প শেষ। সংক্ষিপ্ত থেকে তুমি এমন কোয়েশ্চেন করাও, সংক্ষিপ্ততে মনে করো 20টা প্রশ্ন আছে, তুমি এমন 10টা বা 9টা বা 8টা প্রশ্ন এমন ভালোভাবে করাও যাতে বাকি যে কটা কোয়েশ্চেন তুমি করালে না স্টুডেন্টটা যাতে ঘরে বসে হোমওয়ার্কটাকে সলভ করতে পারে। এটা বেশিরভাগ টিচাররা করায় না, যার জন্য তাদের কাছে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং দীর্ঘ এই ধরনের যে টপিকগুলো, এগুলোর উপর মারাত্মক লেভেলে কঠিন লেগে যায় এবং ফার্স্ট দিন থেকে ম্যাথামেটিক্সের উপর একটা ভয় চলে আসে, মাথায় কিছুই ম্যাথামেটিক্স ঢোকে না। স্পেশালি গিয়ে সমস্যা হয় যখন ত্রিগনোমেট্রিতে ওই অত সূত্র, তারপরে একটা প্রবলেম যে ত্রিগনোমেট্রিতে প্রচুর সূত্র আছে, যৌগিক কোণের সূত্র আছে, সাইন অফ a প্লাস বি, সাইন এ কস বি, কস এ সাইন বি, এই ধরনের যে সূত্রগুলো রয়েছে, তারপর সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা, হ্যাঁ ওই ধরনের যে ফর্মুলাগুলো রয়েছে, গুণিতক কোণের যে ফর্মুলাগুলো রয়েছে, অংশ কোণের যে ফর্মুলাগুলো রয়েছে, এত ফর্মুলা সামনে চলে আসে। আর বেশিরভাগ জায়গাতে ফর্মুলাগুলো কিভাবে আসছে সেই ফর্মুলাগুলোর প্রমাণটাই দেখানো হয় না, যার ফলে স্টুডেন্টদের মধ্যে একটা প্রথম দিন থেকে একটা ভীতি চলে আসে যে আমি ম্যাথস পারবোই না, কারণ আমার ফর্মুলা এত মুখস্থই হচ্ছে না। ফর্মুলা মুখস্থ করানোটা প্রপার টেকনিক আছে, একটা শর্টকাট টেকনিক আছে। ফর্মুলা মুখস্থ কিভাবে করাতে হয়, সোমস ক্লাসরুম অ্যাপে যারা ক্লাস করবে বা সোমস ক্লাসরুমে যারা ডাইরেক্ট অফলাইন ব্যাচে ক্লাস করে তাদেরকে আমরা হাতে ধরে শেখাই, প্রতিটা ফর্মুলার প্রপারলি প্রমাণ করে দেখাই। এবং সব থেকে বড় কথা, তোমরা অফলাইন সেন্টারে গিয়ে যেখানে একটা টপিকের ওপর, ধরো অতি সংক্ষিপ্ত কেউ দুটো কোশ্চেন করিয়ে গেল, সংক্ষিপ্তের ওপর কেউ দুটো থেকে 3টে কোশ্চেন করিয়ে গেল, আমাদের অ্যাপে যারা ক্লাস করে বা যারা অফলাইন সেন্টারে ক্লাস করে, আমরা প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাই। অ্যাটলিস্ট যে টপিকগুলোর ওপর আমরা প্রতিটা অঙ্ক করাতে পারি না, সেই টপিকগুলোর ওপর আমরা অ্যাটলিস্ট ওই 20টার মধ্যে 10টা কি 12টা কি 15টা কোশ্চেন এমনভাবে করিয়ে দিই যাতে বাকি যে 5টা 6টা কোশ্চেন থাকবে সে নিজে করতে পারে। আমরা এইভাবেই পড়াই, এইভাবেই আমরা সোমস ক্লাসরুমের অ্যাপে এবং ইউটিউব চ্যানেলে, এবং তোমাদের তুমি দেখবে আমাদের সংযুক্ত কোণের ভিডিও দেখবে ইউটিউবে পড়ে আছে, সংযুক্ত কোণের ভিডিও, যৌগিক কোণের ভিডিও, যোগফল গুণফলের ভিডিও, গুণিতক কোণের ভিডিও, যোগফল গুণফল অবধি আমাদের চ্যানেলে রয়েছে। দেখবে আমি প্রতিটা অঙ্ক ইউটিউবে করেছি। তাহলে তুমি জাস্ট চিন্তা করো, আমি যদি প্রতিটা অঙ্ক ইউটিউবে করি থাকি, তাহলে অ্যাপে যেখানে পেইড ব্যাচে ক্লাস হয় অথবা যেখানে আমাদের অফলাইন সেন্টারে ক্লাস হয় সেখানে কি লেভেলে করানো হয়।
ফ্রি অফ কস্ট যদি ইউটিউবে আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে ধরে ধরে করি থাকি। তুমি দেখো যে ইউটিউবে আমার প্লেলিস্ট আছে, ক্লাস 11 ম্যাথের প্লেলিস্ট আছে, ক্লাস 11 ম্যাথ প্লেলিস্ট চেক করো। আমার আজকে যে চ্যানেলটাতে তুমি ভিডিও দেখছো সেই চ্যানেলের ক্লাস 11 ম্যাথের প্লেলিস্টটাকে চেক করবে, সেখানে দেখবে সংযুক্ত কোণের ভিডিও, যৌগিক কোণের ভিডিও এবং যোগফল গুণফলের ভিডিও। আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করিয়েছি। যদি কোনো অঙ্ক স্কিপ করে থাকি সেই অঙ্কটা আগের অঙ্কটার সাথে পুরোপুরি মিল আছে, তাই জন্য স্কিপ করে পরের অঙ্কটা করাইনি। একবার দেখো, দেখলে তুমি নিজেই বুঝতে পারবে। তো এই গেল হচ্ছে আমাদের মানে প্যাটার্ন। আর অন্যান্য জায়গার প্যাটার্নে কিভাবে হয়, বেশিরভাগ জায়গাতে, আমি সবাইকে কখনোই টার্গেট করছি না, বেশিরভাগ জায়গাতে আমি বারবার বলছি 90%-এর ওপর বেশিরভাগ জায়গাতেই এরকমভাবেই চলে। এবং এর জন্য হচ্ছে স্টুডেন্টদের মধ্যে প্রথম দিন থেকে একটা ফিজিক্স আর ম্যাথামেটিক্সের ওপর একটা ভীতি চলে আসে, ফিজিক্সের আর ম্যাথামেটিক্সের ওপর একটা ভীতি চলে আসে, ভয় চলে আসে, যার জন্য ভালোই লাগে না ফিজিক্স আর ম্যাথামেটিক্স একটা টাইম পরে। ঠিক আছে, তো প্রথম দিন থেকে এই প্রবলেমটা শুরু হয়ে যায়। এবং কিছু কিছু জায়গাতে সলিউশন প্রসিডিওর এতটা লেন্দি হয় যে মানে স্টুডেন্টদেরকে সেই অঙ্কগুলো করতেও খুব কঠিন লাগে। যে অঙ্ককে হয়তো 4 থেকে 5টা লাইনে নামিয়ে দেওয়া যায় বা সহজ শর্টকাট নিয়মের নামিয়ে দেওয়া যায়, সেটা এতটা লেন্দি হয়ে যায় কোশ্চেনের সলিউশন, টিচারদের সলিউশন, যেটাতে অনেক স্টুডেন্টদেরকে করতেও প্রবলেম হয়। আর সব থেকে বড় ব্যাপার যেটা, যে মানে বিভিন্ন রকমের প্রবলেমও হচ্ছে, যে তখন একটা টিচার একটা চ্যাপ্টারের উপর 2 থেকে 4টে অঙ্ক করাচ্ছে এবং দীর্ঘ 4 বছর 5 বছর ধরে উনি আর সেই টপিকের আদার্স অঙ্কগুলোকে টাচ করছেন না। ফলে সেই টিচারটা আদার্স যে অঙ্কগুলোকে স্টুডেন্টদের কাছে করাচ্ছে না, সেই অঙ্কগুলো অটোমেটিক্যালি তিনি নিজেও ভুলে যান। ফলে সেই অঙ্কগুলোর ওপর কমান্ড বা সেই অঙ্কগুলো করবার যে দক্ষতা, সেটাও আস্তে আস্তে কমতে থাকে। এটা মানে আমি কাউকে ছোট করছি না, বাট এটা একটা ফ্যাক্ট, যে ফ্যাক্টটা তোমাকে বুঝতে হবে। সাপোজ তুমি একটা কথা চিন্তা করো, মাধ্যমিকের অঙ্কতে তুমি খুব সেরা, খুব ভালো, তুমি অনেকে ভালো পরীক্ষা দিয়েছো, অনেক ভালো রেজাল্ট করেছো, ঠিক আছে, কিন্তু তুমি এই কথাটা বিশ্বাস করবে কিনা জানি না, তুমি যদি মাধ্যমিকের কোনো বইয়ের কোনো চ্যাপ্টার দীর্ঘদিন প্র্যাকটিস না করো, সাপোজ তোমার চোং চ্যাপ্টারটা তুমি হয়তো ক্লাস 10-এ খুব ভালোভাবে পারতে, লম্ববৃত্তাকার চোং, তুমি গ্যারেন্টি দিয়ে বলছি তুমি 11-12-এ তুমি 2 বছর চোং না করো, তুমি তারপরে এসে চোঙের চ্যাপ্টারটা প্র্যাকটিস করবার চেষ্টা করো, দেখবে তুমি পারবে না, অনেক অঙ্ক আটকাবে তোমার। সেরকমভাবে একটা টিচার যখনই ধরো একটা টপিকের মধ্যে মনে করো 100খানা অঙ্ক আছে, তার মধ্যে সে 10টা অঙ্ক মাত্র স্টুডেন্টদেরকে দেখাচ্ছে, বাকি 90% অঙ্ক সে করে দিচ্ছে না বা সে করাচ্ছে না, তখন সে নিজেও ভুলতে শুরু করে। এটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, এটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। এবং সব থেকে বড় ব্যাপার থাকে যেটা স্পিড, খুব ফাস্ট পড়ানো হয় আর বেশিরভাগ ছেলেমেয়েরা বুঝতে পারে না, এক্সপ্লেনেশন এমনভাবে দেওয়া হয় যাতে বিভিন্ন স্টুডেন্টরা বুঝতে পারে না। তো সব থেকে বড় প্রবলেম যেটা একটা স্টুডেন্টকে ফেস করতে হয়, সেটা হচ্ছে টিচারদের প্রবলেম। প্রপার টিচার পাওয়াটা ফিজিক্সের, কেমিস্ট্রির এবং ম্যাথসের জন্য এইটা সব থেকে বড় প্রবলেম হয়ে যায়। দেখো আমি এখন একটা কথা বলবো, আমি বলবো না যে আমি খুব ভালো টিচার বা আমি সব থেকে সেরা, আমি সব ভালো পড়াই, ঠিক আছে, কিন্তু তোমরা এতদিন পর্যন্ত, আমি এটাও জানি যে মানে এটা অনেকে স্বীকার করবে না হয়তো, বাট এটা বাস্তব, যে আমি মানে এটা দেখেছি বা পার্সোনালি আমার লাইফে ফেস করা, যে সে ফিজিক্স বা ম্যাথ সে অফলাইনে অন্য কোনো টিচারের কাছে অ্যাডমিশন নিয়ে পড়ছে, অফলাইনে পড়ছে, বাট সেইখানে কোনো টপিক বুঝতে না পেরে এসে ফের ইউটিউবে এসে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে, আমার ক্লাস 11-এর যে চ্যানেলের যে প্লেলিস্ট আছে না, ম্যাথসের যে প্লেলিস্ট আছে বা ফিজিক্সের যে প্লেলিস্ট আছে, এই প্লেলিস্ট থেকে এসে ওই একই চ্যাপ্টার সেই সোমনাথ স্যারের ভিডিও দেখছে। বাট সে কখনোই সোমনাথ স্যারের কাছে অফলাইন ব্যাচে অ্যাডমিশন নেবে না বা কখনো অনলাইন ব্যাচে অ্যাডমিশন নেবে না, ঠিক আছে, তবু সে পড়বে সেই অফলাইন সেন্টারে, বাট কিন্তু সেই টপিক বুঝতে না পেরে সেই লাস্টে প্লেলিস্ট এসে দেখবে। অ্যাডমিশন আমার কাছে কখন নেবে? যখন ইয়ারের এন্ডিং হতে যাইবে, যখন প্রায় শেষ, হাতে আর কিছু করার থাকবে না, তখন এসে স্যার কী করবো এবার, তখন আর আমারও কিছু করানোর থাকে না। আমি বলছি না তোমাকে অ্যাডমিশন নিতে হবে, তোমার যদি মনে হয় প্রয়োজন হয়, লাগে প্রয়োজনে অ্যাডমিশন নিও, যদি মনে হয় নেবে না, কোনো অসুবিধা নেই, এটা তোমার টোটালি ব্যাপার। কিন্তু আমি তোমাদেরকে বলবো, যে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা স্টার্ট করে দিয়েছো সায়েন্স নিয়ে পড়া, সব থেকে বড় প্রবলেম তোমরা লাইফে ফেস করে থাকবে টিচার প্রবলেম। এটা সব থেকে বড় প্রবলেম, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, টিচার প্রবলেম বেশিরভাগ স্টুডেন্টকে ফেস করতে হয় ক্লাস 11-এ এসে। আমাদের কোর্স তোমাকে কিনতে হবে না, আমাদের অফলাইন সেন্টারে তোমাকে জয়েন করতে হবে না, আমি এইটার জন্য বলছি না, বাট তোমাদের সামনে রিয়ালিটিটা তুলে ধরছি, যে সব থেকে বেশি যেটা প্রবলেম একটা মাধ্যমিক পাশ করে একটা ক্লাস 11-এর স্টুডেন্টকে ফেস করতে হয়, সেটা হচ্ছে টিচারের প্রবলেম। এই টিচারের প্রবলেমটা হচ্ছে সব থেকে বড় সমস্যা, যেটার জন্য প্রচুর স্টুডেন্টের এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মতন 3টে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলোতে একটা ভয় ঢুকে যায় এবং সায়েন্সের প্রতি একটা ভীতি চলে আসার, একটা টাইম পড়া সায়েন্স ভালো লাগে না, মনে হয় কি ভুলটা করেছিলাম মাধ্যমিকে, কার মুখ দেখে সারা সায়েন্স নিয়েছিলাম, যার জন্য আজকে আমাকে এই প্রবলেমগুলোকে ফেস করতে হচ্ছে। এটা সব থেকে বড় প্রবলেম। 2 নম্বর প্রবলেমে আসা যাক, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আর মোবাইলের প্রবলেম। সব থেকে বড় যে 2 নম্বর প্রবলেম, সেটা হচ্ছে মোবাইল বা সোশ্যাল মিডিয়া, যেটা এই প্রবলেমটা, এটা আমার 1 নম্বর প্রবলেম চোখে দেখেছি। 2 নম্বর প্রবলেম হচ্ছে মোবাইল এবং সোশ্যাল মিডিয়া।
কিছু কিছু জায়গাতে টিচার স্টুডেন্টরা ভালো পেয়ে যায়, কেউ কেউ বেশিরভাগটাই পায় না। যারা টিচার ভালো পেয়ে যায় মোটামুটি পড়া শুরু করে। একটা টিচার ধরো তোমাকে 20টা থেকে 30টা অঙ্ক তোমাকে ধরো হোমওয়ার্ক দিয়েছে, এইচডাব্লিউ তোমাকে কি দিয়েছে, এইচডাব্লিউ তোমাকে দিয়েছে 20টা থেকে 30টা অঙ্ক তোমাকে হোমওয়ার্ক দিয়েছে। বাট প্রবলেমটা কি হয়ে যায়, ধরো একটা আজকে শুক্রবার দিন তোমার সেই স্যারের কাছে তোমার ক্লাস ছিল, আবার পরের শুক্রবার গিয়ে তোমাদের হয়তো আবার সেই স্যারের কাছে ক্লাস আছে, পরের শুক্রবার তোমাদের হয়তো সেই স্যারের কাছে ক্লাস আছে। তো স্টুডেন্টরা কি করে যে এই শুক্রবার তো ক্লাস আছে, মাত্র 20-30টা অঙ্ক দিয়েছে বা একটা চ্যাপ্টারই দিয়েছে নয়, ও ঠিক আছে ল্যাথ খেয়ে কাটাবো, পরের শুক্রবার গিয়ে কখন ক্লাস হয় করে নেবো, ও সহজ অঙ্ক পারবো, এ তো বুঝে গেছি তখন সেখানেই, বা আমি ঠিক আছে এখন তো দেরি আছে, না বুঝতে পারলেও পরে ইউটিউব ভিডিও দেখে সোমনাথ স্যারের ভিডিও দেখে হোক বা আদার্স কোনো চ্যানেলে ভিডিও দেখে হোক আমি দেখে নেবো, করে নেবো, নিয়ে গিয়ে পরের শুক্রবার আমি ঠিক করে নেবো। এই করতে করতে সে মোবাইলটা নিয়ে বসে 2 ঘন্টা 5 মিনিট একটু ফ্রি ফায়ার খেলে নি, তারপর কী সব ক্ল্যাশ অফ ক্ল্যান্স কী সব গেম টেম আমি বুঝিও না, সব হাবি যাবি, ঠিক আছে ওইসব একটু গেম খেলে নি, সাবওয়ে সার্ফার ফারফার কী সব আছে ওইসব খেলে। কেউ কেউ ভাবে একটু সোশ্যাল মিডিয়াতে একটু ফেসবুক করে নিই, দুটো মেয়ের সাথে সুন্দর দেখে সুন্দরী মেয়েদের মামুনিদের সাথে একটু চ্যাট করে নিই, কেউ একটু ইনস্টাগ্রাম ইউজ করে নিই, কেউ একটু দুটো রিলস বানিয়ে নিই, ঠিক আছে কেউ কেউ মেয়েরা আছে একটু বাবা একটু মেকআপ ফেকআপ করে একটু ইনস্টাগ্রামে একটু রিলস ফিলস বানিয়ে নিল, এইসব করতে করতেই তাদের মানে ওই দিনটা চলে যায়। কেউ কেউ ভাবে 5 মিনিটের জন্য, জাস্ট 5 মিনিটের জন্য তোর ভাই টাইম নিচ্ছে মোবাইলে, 5 মিনিট পরে 5 মিনিট মাত্র 5 মিনিট পরে পড়তে বসবো, 5 মিনিট পরে পড়তে বসবো, ফোন টেপা শুরু করে 5 মিনিটের মধ্যে ফেসবুক ছেড়ে দেবো, টিপছে যখন মোবাইলটা নিয়ে খোলে না দেখে, তখন দেখে ভাই 2 থেকে 3 ঘন্টা কখন কভার হয়ে গেছে ও শালা নিজেও বুঝতে পারে না। আর মোবাইলের প্যাটার্নটা এমনভাবে ডিজাইন করে না ওরা, মানে মোবাইলের যে তুমি যে সোশ্যাল মিডিয়াটা খুলছো, সাপোজ ধরো তুমি ফেসবুক ইউজ করছো, আর বেশিরভাগ ছেলেমেয়েরা ফেসবুকটা বা যে কোনো হোয়াটসঅ্যাপে বা যে কোনো সোশ্যাল মিডিয়াটা কীভাবে ইউজ করে আমি বলে দিচ্ছি, তুমি নিজেও লক্ষ্য করে দেখো, তোমরা যারা ভিডিও দেখছো তাদের মধ্যে অনেক স্টুডেন্টই থাকবে যারা, বেশিরভাগ স্টুডেন্ট হয়তো বসে এরকমভাবে মোবাইল টেপে না, চেয়ারে বসে, কীভাবে করে আমি বলে দিচ্ছি। বেশিরভাগ স্টুডেন্ট শুয়ে পড়ে বিছানার গায়ে, এরকম বিছানার গায়ে শুয়ে পড়লো, মাথায় বালিশ দিয়ে শুয়ে পড়লো, শুয়ে এরকমভাবে মোবাইল টিপছে, এভাবে মোবাইল টিপছে। 99% স্টুডেন্ট বিছানাতে শুয়ে শুয়ে মোবাইল টেপে, এটা একটা সব থেকে বড় ফ্যাক্ট। খুব কম স্টুডেন্ট থাকে যারা চেয়ারে বসে মোবাইল টেপে, এটার সংখ্যা খুবই কম। 99% স্টুডেন্ট যারা শুয়ে শুয়ে মোবাইল টেপে, আর এই মোবাইল টেপাটাতে এত আরাম, এত ল্যাদ, এত মজা, অন্য কিছুতে এত মজা নেই। সে একটু পড়ে আসলো, একটু কোনো কোচিং থেকে পড়ে আসলো, একটু একটা কোনো জায়গা থেকে ঘুরে চলে আসলো, এসে এবার মোবাইল না টিপতে পারলে শরীর যেন একদম ভেতর থেকে বেরিয়ে আসবে, আত্মাটা যেন ভেতর থেকে বেরিয়ে আসবে, ছটপট করবে, বাইরে বেরিয়ে এসে বলবে শালা তুই মোবাইল টিপিস নি হাট, এরকম বলবে। এইটা হচ্ছে ফ্যাক্ট, এটা হচ্ছে প্রপার ফ্যাক্ট। তুমি এখন যদি মোবাইল টেপো বা শুয়ে শুয়ে যদি তোমার ভিডিও দেখো, তুমি দেখো বেশিরভাগ তুমি যদি আমার ভিডিও দেখো, যদি পড়তে না বসে যদি তুমি নর্মালি ভিডিও দেখো, তুমি এখন শুয়ে রয়েছো, বা খুব শুয়ে না থাকলেও তুমি হয়তো এরকম খুব হেলান ফেলান দিয়ে কোনো জায়গাতে ল্যাথ ফ্যাথ শরীর ছেড়ে দিয়ে তুমি ভিডিও দেখছো। বেশিরভাগ স্টুডেন্টরা এটাই করে। আজকে পড়তে বসবো, 2 মিনিট পর পড়তে বসবো, আর 5 মিনিট পর পড়ে নিচ্ছি, আর 1 ঘন্টা পর পড়বো, এই তো এই ঠিক আছে এই গেমটা খেলে নিয়ে, এই তো ঠিক আছে এই ফেসবুকে এইটুকু জায়গা দেখে নিই। আরে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম এমনভাবে প্যাটার্নে ডিজাইন করা থাকে না, এমনভাবে প্রোগ্রামিং করা থাকে যে তুমি একটা যে টপিকের ওপর ভিডিও দেখবে, সাপোজ তুমি হয়তো একটা কোনো মেয়ের ভিডিও দেখছো, কোনো হট ভিডিও চালিয়ে দিয়েছো, তুমি ফেসবুকেই চালিয়ে দিয়েছো, ঠিক আছে, বা এমন কোনো ইনস্টাগ্রামে কোনো ভিডিও চালিয়ে দিয়েছো, তুমি দেখলে একটা ভিডিও দেখে তোমার এত ভালো লাগলো, তুমি পরের ভিডিওটা তুমি ঠিক দেখবেই। আবার তোমার কাছে ওদের সিস্টেমটা, এআই সিস্টেমটা এমনভাবে করা থাকে, ঠিক ওই ভিডিওটা হওয়ার পর ওই রিলেটেড ভিডিওগুলোই তোমার কাছে আসতে থাকে। দেখবে সাপোজ তুমি ইউটিউবে কোনো একটা পার্টিকুলার কোনো একটা টপিকের উপর ভিডিও দিয়েছো, দেখবে যে টপিকের উপর তুমি ভিডিও দেখো, ইউটিউব তোমাকে বারবার সেই টপিকের উপর ভিডিওই সাজেস্ট করতে থাকে। ইউটিউবের অ্যালগোরিদমও জানে যে তুমি কোন টপিকের উপর ভিডিও পছন্দ করো। তো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে সব সময় তোমাকে সেই টপিকগুলোর উপর ভিডিও আসবে যেই টপিকগুলো তুমি দেখতে ভালোবাসো। তুমি যেই একটা টপিক দেখবে, পরেরটা আবার দেখবার মতন ইচ্ছা করবে, সেরকমই থাম্বনেল দিয়ে সেরকমই ভাবে তোমার সামনে ওটাকে প্রেজেন্ট করা, যে তোমার পরেরটা দেখবার জন্য মন আঁকু পাকু মন করে, মনে হয় যেন আর একটু না দেখলে বোধহয় আমার ভেতর থেকে প্রাণটা বেরিয়ে যাবে। তো এই সোশ্যাল মিডিয়া আর মোবাইলের প্রবলেম তোমাকে এমনভাবে টাইম শেষ করে দেবে যে দেখতে 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 তুমি শুরু করেছো এখন মাধ্যমিকের ব্যাচ সবে শেষ করে এখন এপ্রিল মে মাস সবে চলছে, আর তুমি যখন ইয়ার এন্ডিং হবে, দেখবে যখন তোমার কাছে ডিসেম্বর জানুয়ারি মাস চলে আসবে, তুমি দেখবে একটা বছর যে কিভাবে এইভাবে যে কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আরে ভাই আমার কি করে সালা এপ্রিল মাসে শুরু করেছিলাম, মার্চ মাসে শুরু করেছিলাম, আমার কাছ থেকে পুরো একটা বছর হাতের সামনে দিয়ে, চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, বুঝতেও পারলাম না। তুমি নিজে লক্ষ্য করে দেখবে তোমার টিচার তোমাকে যে হোমওয়ার্কটা দেয় 20টা 30টা অঙ্ক দিক বা 40-50টা অঙ্ক দিক বা যা কোশ্চেন করতে দিক, তোমার কাছ দিয়ে যে কি করে টাইম কেটে যায় তুমি সারা নিজেও বুঝতে পারবে না।
এই সোশ্যাল মিডিয়া যে কখন তোমার টাইম খেয়ে নিয়ে চলে যাচ্ছে এই জায়গাটা তুমিও ধরতে পারবে না। এটা হচ্ছে আর একটা প্রবলেম, যেটা হচ্ছে 2 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেম হচ্ছে মেয়ে রিলেটেড সমস্যা। শুনতে খারাপ লাগে, একটা টিচার হয়ে এই ধরনের কথা বলছি, অনেকে বলবে, কিন্তু মেয়ে রিলেটেড সমস্যাটা একটা বড় বিশাল সমস্যা। ক্লাস 11-এ যখনই স্টুডেন্ট কোনো, বিশেষ করে ছেলেরা যখনই উঠে যায়, তখনই পিছন দিকে দেখা যায় যে এই সাইডে দুখানা ডানা গজিয়ে গেছে, এখান দিয়ে দুটো ডানা গজিয়ে গেছে। এটা মেয়েদের ক্ষেত্রেও হয়, ঠিক আছে? তো একটা পিছন দিয়ে দেখা যায় একটা এক্সট্রা অদৃশ্য ডানা গজিয়েছে, যেটা তুমি এরকমভাবে হাত দিয়ে দেখবে, ভালো করে হাত দেবে, পিঠের মধ্যে হাত দেবে, এখনই দিয়ে দেখো, দেখবে পিছনে একটা ডানা রয়েছে। হাত দিয়ে দেখো, পিঠে হাত দিয়ে দেখো, দেখতে পাবে একটা তোমার পিছনে একটা ডানা রয়েছে, এবং তুমি অলরেডি হয়তো ওরা শুরু করে দিয়েছো। বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাই, একটা কোনো টিউশন ব্যাচে যায়, গিয়ে সেখানে যদি একটা বা দুটো সুন্দর মেয়ে সেখানে গিয়ে পড়ে, তো ব্যাস তার মোবাইল নাম্বারটা কীভাবে জোগাড় করবো, ভাই ওর সাথে লাইন সেটিং করিয়ে দে, ভাই ওর সাথে ছুটির পর ওকে একটু ওয়েট করতে বলিস, আমার ওর সাথে কথা আছে, বা ওই মেয়েটাকে একটু ওয়েট করতে বলে কোনোভাবে তাকে একবার একটুখানি এদিক ওদিক করে, সেই মেয়েটাও তো পাত্তা দিচ্ছে না, সেই মেয়েটা কিছু করছে না, তার পেছন যাওয়া, তার পেছনে সাইকেল নিয়ে ঘোরা, সে কোন স্কুলে পড়ে, তার বাড়িটা কোন জায়গায়, তার বাড়ির আশপাশ দিয়ে যাওয়া, এই করেই তার টাইম শেষ হয়ে যায়। বা কোনোভাবে সেই মেয়েটাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নাম্বার জোগাড় করে, আমাকে না আজকে না আমি ক্লাসে উপস্থিত থাকতে পারিনি, তুমি কি আমাকে তোমার নোটসটা দেবে গো, যেটা গেছিলে? আচ্ছা স্যার যে নোটসটা লিখেছিল ওটা তুই আমাকে দিবি, আমি তো লিখেছিলাম, আমার না কয়েকটা জায়গা মিসিং হয়ে গেছে, লেখা হয়নি। আচ্ছা আগের দিনের ক্লাসের না নোটসটা আমি পাইনি, আচ্ছা তুই না পরের দিন যদি না যাস অসুবিধা নেই, ধরো মেয়েটা বললো যে আমার না, আমি হয়তো পরের দিন যেতে পারবো না, হ্যাঁ তুই যদি না যাস কোনো অসুবিধা নেই, আমি না তোকে নোটস পাঠিয়ে দেবো। অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত। এত মহান ব্যক্তি, এত সোশ্যাল ওয়ার্কার আমাদের দেশে জমে গেছে, এত সোশ্যাল ওয়ার্কার স্টুডেন্ট আমাদের মানে বেঙ্গলের কমিউনিটিতে চলে এসছে, যারা মানে নিজে কষ্ট করে একটা মেয়ের জন্য নোটস দিচ্ছে। এর থেকে বড় ব্যাপার আর এত সোশ্যাল মিডিয়াতে এত বাড়ি গিয়ে পারলে মেয়েটাকে নোটস দিয়ে আসে, একটা ছেলে চাক সে বেলায় দেবে না, ঠিক আছে? তো এইটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। কোনোভাবে মেয়েটার নাম্বার জোগাড় করা, কোনোভাবে তার সঙ্গে ব্যাচের শেষে দেখা করা, কোনোভাবে সাইকেল নিয়ে তার পেছনে ফলো করা, কোনোভাবে তার হোয়াটসঅ্যাপ, একবার নামটা জেনে গেলে হচ্ছে ফেসবুকে গিয়ে আগে সার্চ করবে এই নামের মেয়ে কোথায় আছে। ফেসবুকে তো পাবে না, কারণ আজকালকার মেয়েরাও শিয়ানা, অন্য নাম দিয়ে অ্যাকাউন্ট খোলে। তোমার ইনস্টাগ্রামে যায়, ইনস্টাগ্রামে খোঁজবার চেষ্টা করে, পেলে ভালো, না পেলে সেখানেও অন্য নাম দিয়ে থাকে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে গেলে সেখানে দিনরাত মেসেজ চলে, ঘন্টার পর ঘন্টা মেসেজ চলতেই থাকে। এই হচ্ছে ব্যাপার আজকের এই যে মেয়েদের পেছনে, মেয়েদের রিলেটেড যে সমস্যা, এই সমস্যাটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়, যার জন্য বেশিরভাগ 11-এর যে স্টুডেন্টরা, সেইটা তারা যে এই জায়গাটাতে মানে বা সত্যি কথা বলতে এই সমস্যাটার কারণে পড়তে পারে না। অনেক ভালো ভালো মেয়ে আমি দেখেছি যারা 600-650 নাম্বার পেয়ে বেরিয়েছে, ঠিক আছে? তাদের মধ্যে একটা অ্যাটিটিউড থাকে, আমাকে ছেলেরা পড়াবে, দেখতে সুন্দরী, দেখতে তাকে বাঁদরের মতন, সে আয়নায় দেখলে বুঝতে পারবে, ভালোভাবে দুবার আয়নায় দেখেনি তাই উনি কথাটা বলছে, দেখলে সে বুঝতে পারবে তাকে দেখতে এমন বিচ্ছিরি, কিন্তু সে নিজেকে ভাবে দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, যাই হোক, তো সে নিজে দেখলে বুঝতে পারবে। তো সেই মেয়েটা যে ছেলেরা আমাকে পটাবে, আমাকে সবাই ইয়ে করবে, আমি আছি, এই অ্যাটিটিউড নিয়ে চলতে অনেক ছেলেকে ফাঁসিয়ে দেয়, ঠিক আছে? এবার নিজেরাও একটা টাইম পর কোনো না কোনো ছেলের চক্করে ফেসে যায় এবং নিজেকে আলটিমেটলি শেষ করে দেয়। তো এই হচ্ছে ক্লাস 11-এর রিয়ালিটি, যেখানে এই সমস্যাটা তোমাকে শেষ করে দেয়। 4 নম্বর সমস্যা, তুমি একটা জিনিস ফেস করে দেখবে, আমি রিয়েলি তোমাকে বলছি, 4 নম্বর সমস্যা হচ্ছে তোমার খালি মনে হবে এই তো আর 10 মিনিট পর পড়ছি, আর 15 মিনিট পর পড়ছি। ডিলে সমস্যাটা দেখো, ডিলে সমস্যাটা কিরকম দেখো, 4 মিনিট পর পড়ছি, 5 মিনিট পর পড়ছি, 6 মিনিট পর পড়ছি, যখনই তোমার খালি মনে হবে না, এই করতে দেখবে একটু মোবাইল টিপে নিয়ে একটু দেখবে মার সাথে গল্প করছো, একটু দেখবে বন্ধুর সাথে গল্প করছো, একটু দেখবে মেয়ের সাথে গিয়ে গল্প করছো, কোনো ছেলের সাথে গল্প করছো, একটু ছাদে যাচ্ছ, একটু বাইরে রাস্তায় বেরোচ্ছ, এই করতে ডিলে করতে আর এখন তো আবার গরমকাল পড়েছে, গরমে ভালো লাগছে না, পড়বো না, কালকে থেকে পড়বো, আধ ঘন্টা পরে পড়বো, রাত্রিরে সন্ধ্যেবেলা পড়বো, গরমে পড়তে ভালো লাগছে না, রাত্রিবেলা ঠান্ডা হয়ে যাবে তখন পড়বো, এই ডিলে করতে আমার টাইম যে কখন বেরিয়ে যায় সেটা তুমি নিজেও ধরতে পারবে না। আর একটা সমস্যা তোমাকে আমি বলছি 5 নম্বরে, তুমি যখনই পড়তে বসবে তখনই দেখবে তোমার কাছে কোনো কাজ, তখনই কাজ মানে কি স্যার বুঝলাম না। তুমি যখনই পড়তে বসবে তোমার মা ডাক দেবে, বাবু বাবু এসে একটুখানি জানা, জলের বোতলটা একটু ভরে দে না, একটুখানি ছাদ থেকে জামা কাপড়টা নিয়ে আয় না, এই বাবু কিরে ভাত বেড়ে দিয়েছি এসে খেয়ে যা, এ বাবু এসে দেখ এইখানের রুটিটা হয়ে গেছে খেয়ে নে। তুমি যখনই পড়তে বসবে তখনই তোমাকে এসে কেউ না কেউ কাজের কথা বলবে, মা না ডাকলে বাবা,
বাবা মা এরা না কেউ ডাকলে বাইরে থেকে কেউ কোনো বন্ধু বান্ধব হুট করে এসে বাড়িতে হাজির হবে। তুমি যখনই পড়তে বসবে দেখবে অন্য কেউ এসে ডিস্টার্ব করছে তোমাকে, এটা হবেই, এটা কনফার্ম, তুমি মিলিয়ে নিও। তুমি যখনই পড়তে বসবে তখনই তোমাকে না কেউ এসে তোমাকে ঠিক পেছনে জ্বালাতন করবে। আর এই করতে করতে তোমার সালা আর পড়াই হয়ে উঠবে না। তোমার কি করে যে দিন কেটে যাবে, তোমার এই শুক্রবার ধরো পড়ে এসছো কোনো একটা টিউশন ব্যাচ থেকে, তোমার পরের শুক্রবার এসে যাবে, তুমি পড়াই করে উঠতে পারবে না ব্যাচে, তুমি করেই উঠতে পারবে না। তুমি মিলিয়ে দেখে নিও, তোমাকে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে। তারপর তো এই টপিক না বুঝতে পারা, সায়েন্সের টপিক না বুঝতে বুঝতে একটা টাইম পরে আর সায়েন্সের প্রতি ইন্টারেস্টটাই কেটে যায় স্টুডেন্টদের মধ্যে। এবং যখন সে স্কুলে গিয়ে যায়, স্কুলে কখনো যেতে বলে, কখনো প্রেসারাইজ করে, স্কুলে না আসলে ক্লাস করতে দেবো না, প্র্যাকটিক্যাল করতে দেবো না, আবার প্র্যাকটিক্যালে গেলে বলে যে শুধু প্র্যাকটিক্যালে আসো, স্কুলে ক্লাস করো না, তোমাদেরকে আমি ফাইনাল পরীক্ষায় বসতে দেবো না, এই সমস্ত ভয়টায় দেখা। এই করে করে তার আর পড়াশোনাটাই হয় না। স্কুলে যেতে হয়, প্রজেক্ট করতে হয়। তারপর তো তোমাদের স্কুল আছেই। 6 নম্বরে তোমার হচ্ছে প্রজেক্ট, তোমাকে হচ্ছে প্রজেক্ট, এই প্রজেক্টের সমস্যা তোমাকে জ্বালিয়ে খাবে। 7 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যালে এত লেখা দেবে না, তুমি মিলিয়ে দেখে নিও আমার সাথে, আমার কথাটা সব সত্যি হচ্ছে কিনা। তুমি প্র্যাকটিক্যালে লেখা এত দেবে তোমাকে, প্র্যাকটিক্যালে এত লেখা দেবে তোমাকে, তোমার বিরক্ত লেগে যাবে, শালা এত লেখা কেন দিয়েছে, বিরক্ত লেগে যাবে। পড়াক না পড়াক, কিছু হোক না হোক, প্র্যাকটিক্যালে 4টি লেখা আর প্রজেক্টে 4টি লেখা এমন ধরিয়ে দেবে, কয়েকটা দিন যাক গেলে বুঝতে পারবে যে তোমার আসলে এই প্রজেক্ট আর প্র্যাকটিক্যাল করতে হতে বিরক্ত লেগে যাবে। কেন তাহলে সায়েন্স নিয়ে জয়েন করেছিলাম, এর বিরক্ত লেগে যাবে। তার উপর তো প্র্যাকটিক্যালের হাবি যাবি, A4 পেপার কেনো, তোমার হচ্ছে কি বলো এইসব চ্যানেল ফাইল কেনো, বোর্ড বাইন্ডিং নিয়ে আসবে, প্রজেক্ট সব, তুমি এত কিছু করে টোরে সারা রাত ফাত জেগে প্রজেক্ট জমা করলে, প্র্যাকটিক্যালে লেখা জমা করলে, ঘ্যাঁচ করে কেটে দিল, ভালো হয়নি প্রজেক্ট, আবার করে আনবি, হয়নি সই করবো না, যা আবার নিয়ে আসবি করে। একই তুমি সারা না পড়াশোনা করে প্রজেক্ট আর প্র্যাকটিক্যালের লেখা জমা করেছো, আবার তারা বলবে যে আবার করে আন। এই হচ্ছে ব্যাপার আর কি সায়েন্সের ক্ষেত্রে। আর লাস্টে আলটিমেটলি যখন তোমার হাতে আর সময় থাকে না, সেই সময় তোমাকে দিয়ে দেয় প্র্যাকটিক্যালের এক্সাম। তুমি প্র্যাকটিক্যালের এক্সাম তুমি পরীক্ষা দিতে যাও, প্র্যাকটিক্যালের এক্সাম তুমি দিয়ে আসো, তুমি দেখো তোমার হাতে আর টাইম নেই। প্র্যাকটিক্যাল এক্সামে ভয় দেখায় যে তুমি সারা বছর ক্লাসে আসুনি ঠিক করে, বা আসলেও তোমার এই করে দেবো, নাম্বার কমিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, আলটিমেটলি সবাইকেই পাস করিয়ে দেবে। কিন্তু ওই ভয়টায় দেখায় একটু যে 11 থেকে 12-এ সবাইকে স্কুল লাথি মেরে ঠিক তুলে দেয়, কিন্তু ওই ভয়টা দেখায় যে তোমাদের স্কুলে পরীক্ষায় বসতে দেবো না, 12-এ উঠাবো না, প্রমোট করবো না, এই সমস্ত ভয়টায় দেখিয়ে তোমাকে এমন একটা মনের মধ্যে ভয় দেখিয়ে দেয়। তারপর তো তুমি সারা বছর মেয়েদের পিছনে ঘুরেছো, সোশ্যাল মিডিয়া ইউজ করেছো, আজকে পড়ছি, আধ ঘন্টা পরে পড়ছি, 15 মিনিট 20 মিনিট পরে পড়ছি, 10 মিনিট পরে পড়ছি, বা পড়তে গেছো তখনই তোমাকে কেউ না কেউ ডেকেছে, এই করে করে তোমার আর পড়াই হয়নি। আর তারপরে এই প্র্যাকটিক্যাল আর প্রজেক্টের ঝামেলা করতে করতে তোমার সারা বছর পড়া হয়নি, লাস্টে গিয়ে শালা তুমি এমনভাবে ফেঁসে যাও যে তখন আর কিচ্ছু করার থাকে না। তখন না কিছু করবার থাকে 11-এর পড়াশোনা করবার, না কিছু করবার থাকে 12-এ গিয়ে কিছু বুঝবার। আমি তোমাদেরকে বারবার একটা কথা বলবো, বারবার একটা জিনিসে অ্যাওয়্যার করব, তোমরা যারা 11-এ 12-এ স্টুডেন্ট হয়েছো, সায়েন্স নিয়ে পড়তে ভর্তি হয়েছো, প্রথম দিন থেকে তোমরা সিরিয়াস হও, সব কিছু ডিস্ট্র্যাকশন হাটিয়ে দাও। এই সোশ্যাল মিডিয়া মোবাইল তুমি তখনই ইউজ করো তোমার সারাদিনের পর। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া, ফেসবুক এসব তখন আমি ইউজ করব যখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তখন আমি ইউজ করব। আমি কেন করব না? একেবারে বন্ধ করতে তুমিও পারবে না, আর বন্ধ করলেও তোমার পক্ষেও ক্ষতি, কারণ তুমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে, টিচারদের গ্রুপে থাকো, সেখানে স্যার কোনো ভিডিও পাঠাতে পারে, স্যার কোনো নোটস পাঠাতে পারে, স্যার কোনো ইম্পর্টেন্ট টপিক পাঠাতে পারে, ফলে তোমাকে সোশ্যাল মিডিয়া ইউজ করতেই হবে। তুমি জাস্ট কি করবে, যে সময় স্যারদের পড়া থাকে সেখান থেকে, মানে ধরো কোনো স্যারের কাছে শুক্রবার সন্ধ্যেবেলা 7টায় পড়া, তুমি জাস্ট 6:30টার সময় একবার হোয়াটসঅ্যাপটা চেক করে দেখো যে স্যার পড়ানো রেখেছেন নাকি পড়ানো ক্যান্সেল করেছেন, দেখে নেবে, ব্যাস। তারপরে তুমি কি করবে, তুমি সারাদিন সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করবে না। সোশ্যাল মিডিয়া কখন ইউজ করবে, তোমার সারাদিনে যখন তোমার সব কাজ হয়ে যাবে, তখন তুমি তোমার সব কাজ কমপ্লিট করে তারপর একটা টাইম পরে এসে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করো, তবে গিয়ে তোমার এই সমস্যা মিটবে। সব থেকে বড় যে প্রবলেম, টিচার প্রবলেমের সমস্যা, তুমি অফলাইনে প্রথম দিন থেকে ঠিকঠাক টিচারের কাছে খুঁজে পাওয়ার চেষ্টা করো। যদি একান্ত অসুবিধা হয়, কিছু বুঝতে পারছো না কোথায় পড়বে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যারা এখানে ভিডিও দেখছো নিশ্চয়ই আমার ভিডিও আগে দেখেছো ফিজিক্সের ওপর বা ম্যাথসের ওপর, আমাদের অনলাইন কোর্সও আছে, অফলাইন কোর্সও আছে, যদি কেউ চাও অ্যাডমিশন নিতে পারো অনলাইন অফলাইন। সেখানে আমি তোমাদেরকে ফিজিক্স ম্যাথ পড়াবো, কেমিস্ট্রির জন্য তরুণ স্যার এবং শুভজিৎ স্যার বায়োলজির জন্য পড়াবেন, ফলে টিচারের সমস্যা তোমার এখান থেকে মিটেই যাবে, ঠিক আছে। আর সোশ্যাল মিডিয়ার প্রবলেম তোমাকে আমি বলে দিলাম, এই সঙ্গটা আপাতত একেবারে টোটালি ক্লোজ করো। টিউশন ব্যাচে যা সুন্দর মেয়ে আছে, তার থেকে বেশি সুন্দর মেয়ে তোমাদের ব্যবস্থা আমি করিয়ে দেবো, ঠিক আছে। এটুকু বললাম, ছেলেদের জন্য ঘটকালিটা আমি করব দায়িত্ব নিয়ে। সুতরাং আপাতত মেয়ে রিলেটেড যে সমস্যা, এই সমস্যাটা তোমাদেরকে বেরোতে হবে। স্যার আপনি ঘটকালি করবেন? হ্যাঁ, কেন? কারণটা দেখো, প্রথম কথা হচ্ছে, তুমি যদি টিউশন ব্যাচে কটা মেয়ে পড়ে, একটা টিউশন স্যারের কাছে হার্ডলি 20টা 30টা স্টুডেন্ট পড়ে, তার মধ্যে হয়তো দেখা গেল 10টা মেয়ে সুন্দর দেখতে, তার মধ্যে 5টা কি 3টে,
মাথায় বুদ্ধি কম? এই 5টার এই অল্প কটা মেয়ের মধ্যে কেন মেয়ে চুজ করবে? মেয়ে যদি চুজ করতে হয় স্বয়ংবর সভা তৈরি করো মেয়েদের জন্য, মেয়েদের মধ্যে থেকে অনেক মেয়ের মধ্যে থেকে একটা মেয়েকে, সুন্দর মেয়েকে চুজ করো। তার জন্য তুমি কলেজে আসো, তার জন্য তুমি আরও ভালো কোনো চাকরি বাকরির লাইফে চলে যাও, দেখবে সেখানটাতে অফিসে দেখবে প্রচুর মেয়ে কাজ করছে, তার মধ্যে থেকে একটা সুন্দর মেয়ে চুজ করে নাও, ঠিক আছে? বা কোনো কলেজের মধ্যে থেকে অনেক মেয়ে রয়েছে, তার মধ্যে থেকে মেয়ে চুজ করো, তখন তুমি লাইফে মোটামুটি সেটেল হয়ে যাবে, তখন তুমি বুঝে যাবে, তখন মেয়ে চুজ করো। অল্প কটা মেয়ের মধ্যে থেকে বেশি সুন্দর মেয়ে পাবে না, কিন্তু ওইখানে গেলে তুমি অনেক ভালো ভালো মেয়ে পেয়ে যাবে, তো তখন মেয়ে রিলেটেড সমস্যা তোমার মিটে যাবে। অল্প মেয়ের মধ্যে থেকে মেয়ে চুজ করতে যেও না, ঠিক আছে? ভালো মেয়ে পাবে না, ঠিক আছে? আর তারপর মেয়েটা তোমাকে 11-12 2 বছর এমনভাবে ঘোরাবে, এমনভাবে হোয়াটসঅ্যাপ ফেসবুক এমনভাবে চ্যাটিং করাবে, আর যতই আমি বলি তুমি শালা চ্যাটিং করবেই, ঠিক আছে? যতই এখানে যাই বলি না কেন, তুমি যখন একবার চ্যাটিং করা শুরু করবে তখন সোমনাথ স্যারের কথা কে শোনে? এই সমস্যা তোমাকে তুমি ফেস করবেই। আর মেয়েদের ক্ষেত্রে বলছি, টিউশন ব্যাচে 20-30টা ছেলের মধ্যে থেকে ভালো ছেলে পাবে না, আরও ভালো ভালো ছেলে কলেজে ওয়েট করছে তোমার জন্য, সেখানে অনেক ভালো ছেলে পাবে, ঠিক আছে? বা বাইরে অফিসে যখন চাকরি করবে বা ভালো কিছু করবে লাইফে, ঠিক আছে, বিজনেসম্যান হবে বা কিছু করবে, ছেলেদের মেয়েদের দুজন ক্ষেত্রেই বলছি, তখন মেয়েরা তোমার কাছে এমনি চলে আসবে। আর ছেলেদের ক্ষেত্রে বলছি, মেয়েদের ক্ষেত্রেও সেম কথা বলছি, তুমি যখন হেভি কিছু করে নেবে দেখো প্রচুর মেয়ে চলে আসবে, কি আসে যায়, ঠিক আছে? এই জায়গাটার এই সমস্যাটা এভাবে মেটাও। আর এই ডিলে সমস্যাটা আগেই বাদ দাও। তোমার যখনই তোমাকে মন বলবে 10 মিনিট পর করবো, 5 মিনিট পর করবো, ওটা বাদ দিয়ে এখনই করো। তোমার তখন মন কি বলবে বলো? আমি বলে দিচ্ছি, তখন মন বলে একটু 2 মিনিট ইউটিউব দেখে না, ইউটিউব দেখ না, কি রে এই ইউটিউব দেখ না দি ইউটিউব, এই ফেসবুকটা দেখ না, এই হোয়াটসঅ্যাপটা দেখ না, চেক করে মেসেজ, এই মামুনি মেসেজ করেছে যাকে তুই ফোন করেছিলে আজকে রাত সকালবেলা, একবার দেখ না, এই দেখ না, এই ফেসবুকে এই নোটিফিকেশন আছে, দেখ না। তুমি তখন 2 মিনিটের জন্য যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকটা খুলতে হবে, দেখবে 2 মিনিটটা 2 ঘন্টাতে কি করে কনভার্ট হয়ে যাবে তুমি ধরতেই পারবে না। সেই জন্য আমি তোমাকে বারবার বলবো, এই ডিলে সমস্যাটা থেকে তোমাকে আগে বেরোতে হবে। সবার আগে ডিলে করাই যাবে না, এখন তো এখনই পড়তে বসবো, ফোন সব অফ করো, সুইচ অফ করে পাশের ঘরে দিয়ে দাও আমাকে, বা অন্য জায়গায় দিয়ে দাও। ডিলে সমস্যা সবার আগে হাঁটাও, যে ডিলে সমস্যাটা থেকে তুমি বেরো আগে, সবার আগে এটা থেকে বেরো। আর তুমি যখনই পড়তে বসবে তখনই অন্য কাজ মানে তুমি ধরো পড়তে বসেছো, বাবু জলের বোতল নিয়ে আয়, বাবু আজকে এই খাবারটা আন, ওই মাকে বলো, ভাই মা আমি পরে করছি, আগে 2 ঘন্টা পড়ে নিই, পড়া হয়নি আমার ঠিক করে, ঠিক আছে? স্যার বহুত কেলাবে বলে দিয়েছে, আগে পড়ে নিই, ঠিক আছে? বা ঘরে দরজা বন্ধ করে পড়তে বসো চুপচাপ, ঠিক আছে? পড়ো আগে, দুমদাম পড়তে থাকো, পড়াশোনা করো। আর এই প্রজেক্টের কাজ ফাজ নিয়ে অত মাথা ঘামাবে না। প্র্যাকটিক্যাল প্রজেক্ট সব জায়গাতে এমনি তোমাকে স্কুল পাস করিয়ে দেবে, এমনিই করে দেবে, জাস্ট খালি প্রজেক্টটা জমা করবে কোনোভাবে, ঠিক আছে? তাড়াহুড়ো করে লিখে জমা করবে, তো পারলে কোনো একটা বন্ধুকে 50 টাকার দিয়ে দেবে, চাউমিন খাইয়ে দেবে একদিন, প্রজেক্ট প্র্যাকটিক্যাল করিয়ে দেবে, ঠিক আছে? নিজে সেফ থাকো। এই প্রবলেমগুলো তোমাকে লাইফে, মানে ক্লাস 11-এ উঠেছো, তোমাকে দেখবে ফেস করতে হবে, তুমি মিলিয়ে নিও, তোমাকে প্রতিটা প্রবলেম তোমাকে ফেস করতে হবে। এই মোবাইল সোশ্যাল মিডিয়ার সমস্যা ফেস করতে হবে, টিচার রিলেটেড সমস্যা তোমাকে খুব বড় ফেস করতে হবে, এই মেয়ে রিলেটেড সমস্যা ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ছেলে রিলেটেড সমস্যা তোমাকে ফেস করতে হবে, এই প্রবলেমগুলো ফেস করতেই হবে। ডিলে সমস্যা তোমার অলরেডি শুরু হয়ে গেছে, তুমি মিলিয়ে নিও। তুমি একটা ক্লাস 9-10-এ পড়া অবস্থায়, মানে থাকা অবস্থায় তুমি যতটা পড়তে, তুমি ক্লাস 9-10-এ থাকা অবস্থায় তুমি যতটা পড়তে, তুমি যখন কলেজ গ্র্যাজুয়েশনে চলে যাবে, মানে কলেজে চলে যাবে, কিংবা তুমি যে 11-এ এসেছো, তো তুমি দেখবে অতক্ষণ তুমি পড়তে পারছো না। মাধ্যমিকে তুমি হয়তো 10 ঘন্টা 12 ঘন্টা করে বাড়িতে পড়তে, কিন্তু তুমি মিলিয়ে দেখে নিও 11-এ তুমি অতক্ষণ টানা পড়তে পারছো না। মিলিয়ে দেখে নিও আমার কথাটা, মিলিয়ে দেখে নিও, তুমি পড়তে পারবে না বেশিক্ষণ, ডিলে হবে তোমার পড়াতে। আর তোমার খালি মন বলবে 2 মিনিট দেখে নিই সোশ্যাল মিডিয়া, 5 মিনিট এই করে নিই, 5-6 মিনিট ওইটা করে নিই, হবেই এটা। আর তুমি যখনই কাজ করতে বসবে তখনই তোমাকে কেউ না কেউ ডাকবে, এটা মিলিয়ে দেখে নিও। এই সমস্ত সমস্যার মধ্যে থেকে ওভারকাম কি করে করবে চিন্তা করো। আর এই প্রবলেমগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, আরও অনেক প্রবলেম আছে, আরও অনেক প্রবলেম তোমাকে ফেস করতে হবে, ঠিক আছে? আমি সব প্রবলেম এখন তোমাকে আমি বলছি না, প্রবলেম আরও ফেস করতে হবে, এই কটা প্রবলেম উতরাও, আবার ভিডিও আসবে নতুন প্রবলেম যাতে তুমি ফেস করতে পারো সেই টপিকের ওপর। অ্যাওয়্যার করা আমার দায়িত্ব, সচেতন করা আমার দায়িত্ব। ভিডিওর লেন্থ অলরেডি অনেক বড় হয়ে গেছে, তুমি মিলিয়ে নিও। এই প্রবলেমগুলো তুমি ফেস না করলে তুমি বলো। আর যারা অলরেডি পড়াশোনা স্টার্ট করেছো ক্লাস 11-এ, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি 80-90% স্টুডেন্ট এই প্রবলেমগুলো ফেস করছে, বলে দিতে পারি তোমাকে। টাটা।